আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, স্বাগত জানাচ্ছি অদৃশ্য শক্তির আরও একটি নতুন এপিসোডে। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন অদৃশ্য শক্তি এপিসোড 31। প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের মাঝে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যে ঘটনা একই সাথে ভৌতিক এবং রহস্যময়। ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা আসলে কেমন। প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি শেয়ার করবে ঘটনাটি অ্যামাজন জঙ্গলের একটি ভৌতিক ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বেশি কথা আমি বাড়াতে চাই না, চলে যেতে চাই ঘটনায়। আর সেই সাথে বলতে চাই, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমাদের ইমেইল হলো odrishyoshakti@gmail.com এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা আমাদের ডেসক্রিপশন থেকেই নিয়ে নিতে পারবেন, এটা আর বলতে হবে না। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কেমন আছেন আপনি? আশা করি আপনি ভালো আছেন। মেহেদি ভাই, আমি শহীদুল বলছি সিলেটের সুনামগঞ্জ থেকে। মেহেদি ভাই, আমি 12 বছর প্রবাস থেকে এখন বাংলাদেশে ব্যবসা করি। আমি ব্রাজিলের ভিভো সিম কোম্পানিতে চাকরি করতাম। সেখানে আমার কয়েকজন বন্ধু ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল লুইস। লুইস আমাকে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শুনিয়েছিল, যা অত্যন্ত ভয়ঙ্কর ও রহস্যময়। মেহেদি ভাই, আজকে তারই একটি ঘটনা আমি আপনার কাছে শেয়ার করব এবং এই ঘটনাটি তার 5 জন বন্ধুর সাথে ঘটেছিল। সে সহ তার আরো 4 জন বন্ধুর সাথে ঘটনাটি ঘটেছিল। প্রিয় মেহেদি ভাই, তো আর বেশি কথা বলতে চাই না, চলে যেতে চাই ঘটনায়। বলছে লুইস, আমরা 5 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নেই আমরা অ্যামাজনে ঘুরতে যাব। অ্যামাজন নিয়ে অনেক রহস্যময় ঘটনা শুনেছি, তাই আমরা অ্যামাজনে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আগেই বলেছি এই ঘটনাটি যতটা না ভৌতিক ততটাই রহস্যময়। এরপর আমরা আমাদের ব্যাগ গুছিয়ে রওনা দেই অ্যামাজনের উদ্দেশ্যে। আমরা সকলেই ছিলাম ব্রাজিলের স্থানীয় বাসিন্দা। সাধারণ যারা অ্যামাজনে ঘুরতে যায় তারা টুরিস্ট জায়গাগুলো ঘুরে চলে আসে, ভেতরে ঢোকে না। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো আমরা যেভাবেই হোক ভিতরে ঢুকবো। প্রথম দিন আমরা টুরিস্ট জায়গাগুলো ঘুরে নিলাম এবং রাতের বেলা একটা জায়গায় তাঁবু গেড়ে সেখানে রাত কাটালাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভেতরের দিকে যাত্রা শুরু করলাম, মানে অ্যামাজন জঙ্গলের ভেতরের উদ্দেশ্যে যাত্রা করলাম। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা পালিয়ে ভেতরে প্রবেশ করি। বেশ ভালোই লাগছিল, নতুন নতুন অভিজ্ঞতা। চারদিক শুধু গাছ আর গাছ। এমন 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 গাছ রয়েছে যার বয়স 200 থেকে 300 বছর হবে। আমরা এমন এমন জায়গা দিয়ে হেঁটেছি যেখানে সূর্যের আলোই কখনো পৌঁছায় না। আমাদের কাছে মোবাইল ফোন ছিল। মোবাইল ও টর্চ চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক নিয়েছিলাম সাথে। এই পাওয়ার ব্যাংক সূর্যের আলো পেলেই চার্জ হয়। নতুন নতুন ধরনের পাখি, গাছগাছালি, নানা প্রকারের পশু পাখি আমরা সেখানে দেখছিলাম। খুবই এনজয় করছিলাম সময়টা। যতই ভেতরে যাচ্ছি ততই যেন নতুনের ভেতরে আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের সকলের বুট পরা ছিল। আমরা সামনের দিকে হাঁটছি। হঠাৎ একটি সাপ আমার এক বন্ধুর পা জড়িয়ে ধরে। ভাগ্য ভালো ছিল যে বুট পরেছিল। বুটের উপর দিয়ে সাপ একটি কামড় দিয়েছে, কিন্তু সে সফল হতে পারেনি। আমার বন্ধু পা দিয়ে সাপটিকে জাগায় মেরে ফেলে। আমি সেদিন ঘোরাফেরা করে জঙ্গলের ভিতরে আমরা এক জায়গায় তাঁবু গাড়ি, শুকনো খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ি। রাত তখন 12টা বাজে। তাঁবুর বাইরে কোনো প্রাণীর ঘোগানির শব্দ পাই আমরা। আমি আমার তাঁবুর হালকা একটু চেন খুলে বাইরে দেখতে পাই কয়েকটি বাঘ আমাদের তাঁবুর সামনের দিকে দাঁড়িয়ে আছে। বাঘ দেখে আমি ঘাবড়ে যাই। সেই ছিদ্র থেকে আমি বাঘদের নজরদারি করছিলাম। আমি দেখতে পেলাম বাঘগুলো আমাদের 5টি তাঁবুর ভেতর থেকে একটি তাঁবুর উপর ঝাঁপিয়ে পড়ল। মিনিটের ভেতরে তাঁবুর কাপড় ছিঁড়ে ফেলে ঘুমিয়ে থাকা আমার সেই বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ল। এই শব্দ পেয়ে বাকি সবাই উঠে যায় এবং যে যার মতো পালিয়ে যায়।
আমরা নিশ্চিত ছিলাম সেই বন্ধুকে বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমরা যে যার মতো যেদিক পেরেছি সেদিকেই পালিয়ে গেছি। এখন আমরা সবাই একে একে ছন্ন ছাড়া, কে কোথায় আছে কেউ জানি না, কারো কাছে মোবাইল লাইট নেই হয়তো। অবশ্য আমি লাইট নিয়ে এসেছিলাম, কেননা আমি আগে সজাগ হয়ে প্রস্তুতি নিয়ে বসেছিলাম, যদি পালানোর প্রয়োজন হয় তাই প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নিয়েছিলাম। তবে পাওয়ার ব্যাংক ওখানে ভুলে ফেলে এসেছি। বাঘের ভয়ে এলোপাথারি হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে কত দূরে চলে গিয়েছি আমি নিজেও জানি না। হঠাৎ থেমে দাঁড়ালাম, মনে পড়ে গেল বন্ধুদের কথা। চিৎকার দিয়ে স্মিথ স্মিথ বলে ডাকতে শুরু করলাম। স্মিথ আমাদের সেই বন্ধুদের মধ্যে একজন। একে একে সকল বন্ধুর নাম ধরে ডাকতে শুরু করলাম, কিন্তু কারো কোনো শব্দ বা সাড়া পেলাম না। কে কোন দিকে চলে গিয়েছে আমি জানি না। আমি যথারীতি ভয় পেতে শুরু করেছি। মোবাইল বের করে লোকেশন দিয়ে জঙ্গল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল পাচ্ছিলাম না। দুঃখের বিষয়, নেটওয়ার্ক থাকতে লোকেশন অফলাইনে ডাউনলোড করে রাখিনি। আমি আন্দাজ করে জঙ্গল থেকে বের হওয়ার জন্য হাঁটতে শুরু করি। চারদিকে ঘন অন্ধকার, পাখির কিচিরমিচির ডাক, কখনো কখনো বাঘের গর্জন শুনতে পাওয়া যায়। অনেকবার হোঁচট খেয়ে পড়েও গিয়েছি, গাছের সাথে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়েছি। তখন আমার শরীর খুবই ক্লান্ত, আর হাঁটতে পারছিলাম না। ক্লান্ত শরীর নিয়ে একটি বড় গাছের শিকড়ের ঢালে শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। সূর্যের আলো আমার চোখে পড়ায় আমি ঘুম থেকে উঠে পড়ি। আসলে পৃথিবীর যেখানেই যাই না কেন, মহান স্রষ্টার দান সেখানেই উপস্থিত। ঘুম থেকে উঠে আন্দাজ করে আবারও হাঁটতে থাকি, বন্ধুদের কথা ভাবতে ভাবতে কাঁদতে থাকি। আর আমি কোন দিকে হাঁটছি, কোথায় যাচ্ছি নিজেও বলতে পারি না। তবে আমি জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছি, এতটুকু বলতে পারি। কখনো কখনো বাঘসিংহের গর্জন শুনে উল্টো দিকে দৌড়ে পালাই এবং এমন এমন প্রাণী দেখতে পাই যা অতি ভয়ঙ্কর। যখনই ভয়ঙ্কর কিছু দেখি তখনই দৌড়ে পালাই। এভাবে ছোটাছুটি করছিলাম এবং কখনো কখনো হাঁটছিলাম। আবারও সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি নানাভাবে আমার মোবাইলটিকে স্যাটেলাইটের সাথে কানেক্টেড করার চেষ্টা করছিলাম। যেহেতু পাওয়ার ব্যাংক ফেলে এসেছি, মোবাইলের চার্জ অল্প। সন্ধ্যার পরপরই আমি আমার মোবাইলটিকে স্যাটেলাইটের সাথে কানেক্টেড করতে সফল হই। আমি লোকেশন অন করে দেখতে পাই আমি জঙ্গলের এতটা ভেতরে যে এখান থেকে হেঁটে জঙ্গল থেকে বের হতে 4 দিন সময় লাগবে। তখনই খারাপ লাগতে শুরু করে। এতটা খারাপ লাগছিল, সেখানেই বসে পড়ি, মোবাইলে লোকেশন ধরে হাঁটতে শুরু করি। তখন রাত 1টারও বেশি। পেছন থেকে বাঘের গর্জন শুনতে পাই। ঘুরে দেখি কয়েকটি বাঘ আমার পেছনে খোপ পেতে দাঁড়িয়ে আছে। আমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই দৌড়াতে শুরু করি। বাঘগুলো আমাকে ধাওয়া করা শুরু করে। আমি একাধারে দৌড়াচ্ছি। আমি শরীরে এতটা শক্তি পাই যে বাঘগুলো আমাকে ধরতে পারে না। অনেক দ্রুত দৌড়াচ্ছিলাম আমি। সামনে একটি ঝর্ণা, আমি ঝর্ণার খালটিতে পড়ে যাই। কোনো মতে উপরে উঠে আবারও দৌড় দেই। আমি দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে পৌঁছাই। সে জায়গায় গিয়ে আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। আমার মনে হলো এখন আমার মৃত্যু নিশ্চিত। আমি দেখতে পাই সামনে লক্ষ লক্ষ পোকা। এই পোকাগুলো মানুষের চেয়েও বড়। সামনে একটি হাতি পড়ে আছে, আর সেই হাতিটিকে পোকাগুলো টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। আরো অনেক কঙ্কাল আমি সেখানে দেখতে পাই। এই দৃশ্য দেখে আমার সম্পূর্ণ শরীর কাঁপতে শুরু করে। দূর থেকে 1 মিনিটের মতো এই দৃশ্য দেখলাম। এরপর পেছনে ফিরে অন্যদিকে দৌড়াতে শুরু করি। এবার দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় গিয়ে আমি পৌঁছাই এবং সেখানে গিয়ে বসে পড়ি। আমি যে জায়গাটা গিয়ে বসি সে জায়গাটা মনে হচ্ছিল কোনো সুড়ঙ্গ, কিন্তু এর উপরে গাছপালা রয়েছে এবং এত বেশি গাছপালা যে উপরে কিছুই দেখা যায় না। চারিপাশটা ঝোপঝাড় দিয়ে জায়গাটা সুড়ঙ্গের মতো বানিয়ে রেখেছে। আমি সেখানে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেই আর কাঁদতে থাকি। হঠাৎ আমি লক্ষ্য করি আমার মাথার উপর কিছু একটা শব্দ হচ্ছে। আমি উপরে লাইট মারলে দেখতে পাই উপরে বড় বড় মাকড়সা, এত বড় মাকড়সা যার একটি পা দিয়ে আমাকে কেটে ফেলতে পারবে। তখন প্রায় সকাল ঘনিয়ে এসেছে।
আমি সেখান থেকে আবারও দৌড় দেই। কতক্ষণ দৌড়েছি আমি বলতে পারবো না। হঠাৎ দিনের আলো চোখে পড়ে আমার। দিনের আলো আমি দেখতে পাই। একটি গাছ পড়ে থাকতে দেখি। আমি তার উপর বসে পড়ি। আমি কান্নাকাটি করছিলাম আর নিজের হাতকে বারবার গাছের সাথে বাড়ি মেরে আফসোস করছিলাম কেন এখানে এলাম। একটু পরেই আমি বুঝতে পারলাম আমি কোনো গাছের উপরে বসে নেই, বরং একটি সাপ। এই সাপটির গায়ে শ্যাদলা পড়ে আছে। আমি যখন গাছের উপরে হাত দিয়ে বাড়ি মারি তখন আমার হাতে ঘড়ি ছিল, আর ঘড়ি আঘাতে সাপটি হয়তো ব্যথা পেয়েছে। আবারও আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াতে থাকি। আমি এতটা ক্লান্ত ছিলাম যে আমার পক্ষে সামনে চলা আর সম্ভব ছিল না। সামনে জঙ্গলের ভিতরে আঙুর ও জঙ্গলি কলা গাছ দেখতে পাই। সেখানে গিয়ে ফলমূল খেয়ে একটি গাছের আড়ালে বিশ্রাম নেই। ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধে 7টা বাজে। আফসোস লাগে সময়টা ঘুমিয়ে নষ্ট করলাম। দিনের বেলা সামনে এগুতে পারতাম। আন্দাজ করে সামনে হাঁটতে লাগলাম। হঠাৎ কিসে যেন আমার একটি হাত ধরে বসলো। আমি যখনই হাতটি টান দিলাম সামনে এনে দেখি কবজি থেকে আমার হাতটা কামড়ে নিয়ে গেছে। এটা কোনো ধরনের পশু আমি দেখতে পাইনি। এদিকে হাতের ব্যথায় আমি ব্যাকুল হয়ে পড়েছি, অন্যদিকে নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। ওখান থেকে আবারও দৌড়াতে শুরু করি। কিছুদূর গিয়ে নিজের শরীর থেকে টি শার্টটি খুলে নিজের হাতে বেঁধে নেই। এতক্ষণ আমি দৌড়েছি, আমার হাত থেকে রক্ত জঙ্গলের ভিতর পড়ছিল। রক্তের ঘ্রাণ পেয়ে সেখানে কিছু ছুটে আসে বড় বড় ঝোঁক। এই রক্তচোষা প্রাণী আমাকে ধাওয়া করে। আমি জঙ্গলের পর জঙ্গল দৌড়াচ্ছি। টর্চের আলো প্রায় শেষ। সামনে অল্প অল্প দেখা যায়। এখনো চোখগুলো আমাকে ধাওয়া করে চলেছে। আমি হঠাৎ দেখতে পাই সামনে একটি ফাঁকা জায়গা। সেখানে কোনো গাছগাছালি নেই, কিন্তু সেই ফাঁকা জায়গার পরে আবারও গাছগাছালি। সেই ফাঁকা জায়গার পার হয়ে আবারও যখন জঙ্গলের ভিতর ঢুকি সামনে অনেক আলো দেখতে পাই। মনে হচ্ছে ওখানে মানুষের বসবাস রয়েছে। সেই আলোর দিকে দৌড়াতে দৌড়াতে যাই। আমি গিয়ে দেখতে পাই বড় একটি প্রাসাদ। প্রাসাদের বাইরে দেখে মনে হয় 1000 বছরের পুরনো একটি প্রাসাদ এটি। কিন্তু প্রাসাদের গেটে দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমি গেটের সামনে যেতেই তারা দরজা খুলে দ্রুত আমাকে ভেতরে পাঠিয়ে দেয়। আমি ভেতরে প্রবেশ করি। কতটা যে শান্তি পেয়েছি একমাত্র আমিই জানি। যাক বাবা, কোনো মানুষের সন্ধান তো পেলাম। হয়তো ভাবছেন ঘটনাটা শেষ হয়ে গেছে। আর এই ঘটনাটা ভৌতিক নয়, কিন্তু ঘটনা এখান থেকেই মাত্র শুরু হলো। আমি প্রাসাদে ঢুকে ভেতরে দেখতে পাই এই কোনো স্বর্গ হবে। এই প্রাসাদের বাহিরটা যদিও পুরাতন, কিন্তু ভেতরটা একটা চাকচিক্যময়, যেটা বলে বোঝাতে পারবো না। সেখানে অনেক মানুষ রয়েছে। আমি একা একা পুরো প্রাসাদের এর 1 থেকে 9 তলা পর্যন্ত ঘুরে ঘুরে দেখি। এত মানুষ রয়েছে, কেউ আমার সাথে কথা বলে না। প্রাসাদের সর্বোচ্চ ফ্লোরে গিয়ে দেখতে পাই আমার জন্য সেই বন্ধু রয়েছে এখানে, যাকে কিনা বাঘে খেয়ে ফেলেছিল। আমি তোকে দেখে অবাক হয়ে যাই এবং আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি এবং বলি, বন্ধু তুই এখানে কিভাবে? বাঘ তোর তো কোনো ক্ষতি করতে পারেনি। এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার বন্ধু আমার নিকট বাকি বন্ধুদের বিষয়ে জিজ্ঞেস করলে আমি তাকে সকল ঘটনা খুলে বলি। তারপর আমার বন্ধু আমার হাতে কিছু একটি গাছের পাতা লাগিয়ে দেয়। আশ্চর্যের বিষয়, এক রাতেই আমার হাতটি শুকিয়ে যায়, যদিও আমি একটি হাত হারিয়ে ফেলেছি। এরপর আমার সে বন্ধু আমাকে একটি রুমে নিয়ে যায়। সেখানে একটি লোক একটি রেজিস্টার খাতা নিয়ে বসে আছে। আমার বন্ধু আমার নাম সেই খাতায় লেখায় এবং আমাকে একটি রুম দেয়। এই রুমটি এতটা সাজানো গোছানো এবং সুন্দর যা আমাদের ব্রাজিলের অভিজাত হোটেলেও নেই। প্রথম খুব খুশি হয়েছিলাম, যাক নিজের একজন বন্ধু তো পেলাম। সে রাতে রুমের ভেতরে খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম আমি। পরদিন আমার বন্ধুকে বললাম আমরা কিভাবে আমাদের দেশে ফিরে যেতে পারি, আর এখান থেকে দেশে যেতে কতক্ষণ সময় লাগতে পারে। ও আমাকে যে উত্তর দিয়েছিল তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। সেই সাথে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার বন্ধু বলল, এখানে যে একবার আসে সে কখনো এখান থেকে ফিরতে পারে না আর বেরো হতে পারে না।
তুমি চাইলে এখান থেকে আর বের হতে পারবে না। এখানেই তোমার জীবন কাটিয়ে দিতে হবে, এমনকি মৃত্যুর পরেও তোমাকে এখানেই থাকতে হবে। এখানে যারা থাকে তাদের মৃত্যু নেই। ওর কথাগুলো শুনে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম আমি। এক দৌড় দিয়ে নিচের ফ্লোরে আসলাম, কিন্তু অবাক করা কাণ্ড, কোথাও কোনো দরজা নেই, গেট নেই। আরে আমি তো নিচের গেট থেকে প্রবেশ করেছিলাম, তাহলে বের হতে পারবো না কেন? এখানে অনেক মেয়ে রয়েছে, অনেক ছেলে রয়েছে, তবে এখানে কোনো বয়স্ক লোক নেই, সকলেই যুবক যুবতী। তবে এখানে কোনো যৌনতা নেই। কিভাবে বের হওয়া যায় এই ধান্দায় আমার প্রহর কাটছে। জানতে পারি আমার বন্ধু বেঁচে নেই, এটা ওর আত্মা। এবং আমি যাদের সাথে বসবাস করছি এরা সকলেই আত্মা। তবে কয়েকজন মানুষ আছে যারা জীবিত, তাদের ভেতরে একজন মেয়ে রয়েছে জীবিত, সেও মায়াজালে আটকে পড়েছে। এখানের খাবার দাবার সকলের ব্যবহার মনোমুগ্ধকর থাকলেও একজন জীবিত মানুষ সবসময় চাইবে নিজের জন্মভূমিতে ফিরে যেতে। আমি সেটা চাচ্ছিলাম। এরপর অনেক কষ্টে আমি আলাদা করি কারা জীবিতদের নিয়ে প্ল্যান করি কিভাবে বের হওয়া যায় এখান থেকে। অনেক চেষ্টার পর আমরা একটি পথ নেই। এই রাজমহলের 3 নম্বর ফ্লোরে একটি রুম আছে, যেখানে এখানকার দায়িত্বশীলরা থাকে। সেই রুমে একটি মানুষের কঙ্কাল রয়েছে। এই কঙ্কালটির হাড় এনে নিচতলায় যদি দেয়ালের সাথে লাগাই তাহলে দরজা খুলে যাবে। প্ল্যান মতো আমরা 6 জন জীবিত মিলে সেখানে থেকে কঙ্কালের হাড় চুরি করি এবং সেই রাতেই নিচতলায় গিয়ে সেখান দেয়ালের সাথে হাত ঠেকালে একটি দরজা খুলে যায়। 6 জন খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ি। কারো কাছে মোবাইল, আলো নেই, কিছুই নেই। আমাদের রাজমহল থেকে বের হতে হতে সকাল ঘনিয়ে এসেছিল। সেখানে আমি আগেই লোকেশন কিছুটা ধারণা করে নিয়েছিলাম, তাই সবাইকে নিয়ে সেদিকে রওনা দেই। অবাক করা কাণ্ড, একটু পরেই দেখতে পাই আমাদের সামনে একটি রেল লাইন এবং একটি ছোট খালের উপর দিয়ে ব্রিজের পাশে দাঁড়াতেই কিছুক্ষণ পরে একটি ট্রেন আসে। ট্রেনটি আমাদের জন্য দাঁড়িয়ে যায়। খুব দ্রুত করে আমরা সকলে ট্রেনে উঠি। ট্রেনটির রং ছিল সম্পূর্ণ কালো, কোথাও অন্য কোনো রং নেই। আজব বিষয়, ট্রেনে উঠতে শত শত মানুষ দেখতে পাই, কিন্তু প্রত্যেকের গায়ে কালো পোশাক। তখন আমি বুঝতে পারি আমরা আবার কোনো মায়াজলে আটকে গেছি। আমার সাথী 6 জনের সাথে আলোচনা করতে যাই, কিন্তু সেই মেয়েটি যাকে কিনা আমরা জীবিত মনে করেছিলাম সে আমাদের দিকে তাকিয়ে অট্ট হাসি দেয়। আসলে ও জীবিত নয়, বরং একটি আত্মা। আমাদের ভুলিয়ে ভালিয়ে এই ট্রেনে উঠিয়েছে। ট্রেনের ভেতরে নানান ধরনের বিনোদন হচ্ছে, বিশেষ করে নাচ গান প্রচুর ভাবে হচ্ছে। এই ট্রেনটির আলাদা কোনো বগি নেই, বাসের মতো পুরো লম্বা একটি ট্রেন, এর আগামাথা দেখা যায় না। আমরা 5 জন সঙ্গীকে নিয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম। কেউ গান করছে, কেউ নৃত্য করছে, কেউ কালো ধোঁয়ার মতো উড়ে বের হয়ে যাচ্ছে, আবার কেউ ভেতরে ঢুকছে। এরা শরাবের সাথে কিসের যেন মাংস খাচ্ছে, তবে কাঁচা খাচ্ছে, রান্না করে নয়। এই ট্রেনটি নিজ গতিতে ছুটে চলেছে। সেই অবয়বগুলো আমাদের 5 জনকে ট্রেনের অন্য মাথায় ধরে নিয়ে গেল এবং জোর করে আমাদের 5 জনকে কিসের যেন কাঁচা মাংস খাইয়ে দিল। আমরা 5 জনই এত জোরে জোরে চিৎকার করছি যেন কেউ শুনতে পাচ্ছে না, এবং আমাদের মাংস খাইয়ে ওরা আবার নাচে গানে বিনোদনের মত্ত হয়ে গেল। আমরা 5 জন সিদ্ধান্ত নিলাম আমরা ট্রেন থেকে লাফ দেব, কিন্তু আবার চিন্তা করলাম যদি লাফ দেই তাহলে মৃত্যু নিশ্চিত, এর থেকে এদের হাতে পান দেওয়াই ভালো। আমাদের ভেতর থেকে একজন বলে উঠল কোথাও পানি পেলে তার ভিতরে ট্রেন থেকে লাফ দিবে। ট্রেনের দরজা থেকে দেখতে পেলাম দূরে একটি বড় নালার মতো, যেখানে পানি রয়েছে। আমরা 5 জন সিদ্ধান্ত অনুযায়ী সেখানেই লাফ দেই। আমরা যে লাফ দিয়েছি তাতে ট্রেনের ভেতরে কারো কোনো আসে যায় না, তারা তাদের মতোই বিনোদন করে যাচ্ছে। আমরা 5 জনে সেই নালা থেকে উঠে আন্দাজ করে হাঁটতে থাকি। কখনো বাঘের গর্জনে পালিয়ে বেড়াই, কখনো আবার কোথাও চুপ করে বসে থাকি। আমরা সকলে ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছিলাম। গাছ থেকে ফলমূল পেড়ে খেয়ে জীবন কাটাই, মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছিলাম এবং টানা 3 দিন হেঁটেছি। 3য় দিন আমরা সকলে এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ একটা চিৎকারে জেগে পড়ি। অনেকগুলো শকুন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানেই আমরা আমাদের 2 জন সঙ্গীকে হারাই।
আমরা বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হই। জীবন বাজি রেখে আমরা সামনে চলতে থাকি, কোথাও বিশ্রাম নেই না। তখন আমাদের সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছিল জীবন বাঁচানো। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে একটি ফাঁকা জায়গা দেখতে পাই, যেখানে অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে এবং সেখানে অনেক কালো কালো মানুষ। এরা অনেক খাটো, এদের গায়ে কোনো পোশাক নেই, তবে গাছের পাতা দিয়ে এরা লজ্জাস্থান ঢেকে রেখেছে। বুঝতে পেরেছিলাম এরা অন্য কোনো প্রজাতি হবে। ওদের কাছে যেতে ওরা আমাদের সাথে কথা বলে, কিন্তু ওরা এমন ভাষায় কথা বলে যা আমরা জানি না এবং ওরাও আমাদের ভাষা বুঝতে পারে না। অনেক কষ্টে ওদের সাথে ইশারায় কথা বলে আমাদের সমস্যাগুলো বোঝাতে চেষ্টা করি। ওরা আমাদের ইশারা জানায় ওরা আমাদের সাহায্য করবে এবং প্রজাতিদের পেয়ে আমরা তিনজন কিছুটা স্বস্তি পাই। ওরা 6 জন লোককে আমাদের সাথে দেয়, যে যেন আমাদের জঙ্গল থেকে বের করে দেয়। তাদের নিয়ে আমরা পথ চলতে থাকি। সামনে ভাল্লুকের খপ্পরে পড়ি। কি আশ্চর্য, ওরা 6 জন ভাল্লুকের সাথে সরাসরি যুদ্ধ করে, এমনকি একটি ভাল্লুককে ওরা মেরেও ফেলে এবং বাকি ভাল্লুকগুলো পালিয়ে যায়। প্রায় 20 ঘন্টার মতো চলার পর আমরা জঙ্গল থেকে বের হতে সক্ষম হই। আমি চেয়েছিলাম এই প্রজাতিদের খুশি করব, কিন্তু তাদের দেওয়ার মতো কিছুই আমার কাছে ছিল না। ওরা আমাদের বের করে দিয়ে খুব শ্রদ্ধার সাথে আমাদের কপালে চুমু দিয়ে জঙ্গলে চলে যায়। এরপর আমরা যার যার বাসায় চলে যাই। বন্ধুদের হারিয়ে আমি অনেকটা ভেঙে পড়ি। যে দুজন সঙ্গী লুইসের সাথে এসেছিল, ওরা কিভাবে সেই রাজমহলে গিয়েছে সে ঘটনা লুইস পরবর্তীতে ওদের সাথ থেকে জেনেছে। ওদের দুজনের ঘটনা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। লুইস আমাকে তার সেই সাথীদের ঘটনা শুনিয়েছে। সময় করে মেহেদী ভাই আপনার কাছে লিখে পাঠাবো। এই ছিল মেহেদী ভাই ঘটনা। আশা করি ঘটনাটি আপনার এবং দর্শক বন্ধুদের ভালো লাগবে। ঘটনাটি একটি রহস্যময় ঘটনা, তাই এটা সত্য মিথ্যা আমি যাচাই করিনি, তবে আমার বন্ধু যেভাবে বলেছে আমি সেভাবেই আপনাদের মাঝে, আপনার এবং দর্শক বন্ধুদের মাঝে শেয়ার করলাম। মেহেদী ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমি লুইস এবং তার সাথীদের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাকে দেব এবং আপনি অবশ্যই সেটা শেয়ার করবেন আশা করি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন মেহেদী ভাই, আল্লাহ হাফেজ। তো প্রিয় লিসেনার্স, এটাই ছিল মতো ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং ঘটনাটি আমার কাছেও ভালো লেগেছে, যে কারণেই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে সব ঘটনার তো আর সত্যতা হয় না, সত্য মিথ্যা যাচাই করাও হয় না, তাই সব ঘটনাকেই আপনারা সত্য বলে গণ্য করবেন না এবং সত্য মিথ্যা সব ঘটনারই যাচাই করতে আসবেন না। আসলে ঘটনার সত্য মিথ্যা যাচাই থেকে ঘটনা উপভোগ করার মধ্যেই রয়েছে আসল আনন্দ। এই কথাটি আমি একবার নয় অনেকবারই আপনাদেরকে বলেছি। যদি আপনি ঘটনাটি উপভোগ করেন তাহলে আসল আনন্দ ঘটনার মধ্যে আপনি খুঁজে পাবেন, কিন্তু ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে গেলে আপনি ঘটনার আসল আনন্দটা কখনোই পাবেন না। প্রিয় লিসেনার্স, বেশি কথা বাড়াতে চাই না। এভাবে আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে চান, আপনারা চাইলে আমাদেরকে ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা আমাদের ইমেল দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি। ওয়েলকাম ব্যাক প্রিয় লিসেনার্স, আবার স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ঘটনায়। আশা করি এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ঘটনাটি পাঠিয়েছে আমাদের চ্যানেলের মডারেটর হৃদয় ভাইয়া। আর হৃদয় ভাইয়ের ঘটনাটি বরাবরই অনেক সুন্দর হয় এবং ভয়ানক হয়। আপনারা ইতিপূর্বে অনেক ঘটনা হৃদয় ভাইয়ের শুনেছেন। সে আমাদের চ্যানেলে যেহেতু মডারেটর, সে অনেক ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছে এবং আপনারাও শুনেছেন হৃদয় ভাইয়ের ঘটনা। আশা করি আজকের ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই হৃদয় ভাইয়ের ভয়ানক সেই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই আমি পড়ছি। আসসালামু আলাইকুম মেহেদী ভাই, কেমন আছেন আপনি? আশা করি আপনি ভালো আছেন। মেহেদী ভাই, আমি হৃদয় বলছি পাবনা জেলার পাঁচপঙ্গলি গ্রাম থেকে। মেহেদী ভাই, আজকে আপনার মাঝে যে ঘটনাটি এবং দর্শকদের মাঝে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার পাশের গ্রামের একটি ঘটনা এবং এই ঘটনাটি একটা সত্য ঘটনা এবং ঘটনাটি আমি নিজে সংগ্রহ করি আমার পাশের গ্রাম থেকে। চলুন যেভাবে আমি ঘটনাটি
সংগ্রহ করেছি আমার কাছে, ঠিক সেভাবেই আপনাদেরকে বলি। সাল 1989। মশারিখোলা গায়ে এক রাতের টানা বৃষ্টিতে হঠাৎ এক পুকুরে সৃষ্টি হয়। রাতারাতি পুকুরটি সৃষ্টি হওয়ায় গ্রামের মানুষজন খুব অবাক হয়ে যায়। আজ দুপুরে 3 ছেলে গোসল করতে নামে সেই পুকুরে। গোসল করে তারা স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যায়, কিন্তু তারা জানতো না তাদের জন্য কি অপেক্ষা করছে। তাদের 3 জনের নাম ছিল রাকিব, সাকিব, আসিফ। রাকিব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গোসলখানার বালতিতে হাত চুবিয়েছে। হঠাৎ সে অনুভব করলো কেউ তার হাত ছুঁয়েছে, কিন্তু কিভাবে বালতির সব পানি ফেলে দিল, কিন্তু কিছুই তো নেই। আসিফ রাতে তার ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ সে অনুভব করেছে তার গা ভিজে যাচ্ছে। চোখ খুলে দেখে সে পুকুরের পাড়ে শুয়ে আছে। বিষয়টা খুবই অবাক লাগলো রাকিবের কাছে, কিন্তু এটা তো অসম্ভব। আসিফ ভয় পেয়ে এক দৌড়ে বাড়ি ফিরে যায় এবং তার মাকে ডাক দেয়। তার মাকে কথাগুলো বললে সে হেসে উড়িয়ে দিয়ে বলে, তুই তো এখনই আমাকে বলে বাসা থেকে বের হলি। তারপরে আরেকজনের ঘটনা। তার নাম সাকিব। সে গোসলখানায় গোসল করতে করতে লক্ষ্য করলো তার কল থেকে পানি নয়, রক্ত বের হয়ে আসছে। সে ভয়ে চিৎকার দিতে তার মা দৌড়ে আসে। এসে সে সবকিছু স্বাভাবিক দেখতে পায়। এই 3 জনের সাথে আজব আজব ঘটনা ঘটেছে। আজ রাকিব যা দেখতে পেল তা সে দেখার জন্য প্রস্তুত ছিল না। রাতের খাবার শেষে পানি ভরা বালতিতে হাত চুবিয়েছে, অমনি কেউ একজন রাকিবকে টেনে বালতিতে চুবিয়েছে। অমনি কেউ একজন রাকিবকে টেনে বালতি থেকে সেই পুকুরে নিয়ে পানিতে চুবিয়ে মেরে ফেলে। রাতে রাকিবকে অনেক খোঁজাখুঁজি পর না পাওয়া গেলে সকালে রাকিবকে মৃত অবস্থায় সেই পুকুর পাড়ে পাওয়া যায়। এই দেখে বাকি 2 জন সাকিব ও আসিফ ভয় পেয়ে যায়। তারা দুজনই বুঝতে পারছে এই কাজটা কোনো এক অদৃশ্য শক্তি করেছে। এখন গ্রামবাসী ভাবে রাকিব হয়তো আত্মহত্যা করেছে। বেশ কিছুদিন কেটে গেল। এখন এই পুকুরের সবাই গোসল ও অন্যান্য কাজ পানি ব্যবহার করছে। যারা এই পুকুরে পানি ব্যবহার করছে সবাই সাথে অদ্ভুত কিছু হচ্ছে, সবার সাথেই অদ্ভুত কিছু হচ্ছে। একে একে গ্রামের মানুষদের মধ্যে যারা এই পুকুরে পানি ব্যবহার করেছে তারা সবাই পানির মধ্যে কিছু না কিছু একটা দেখতে পাচ্ছে, যা তাদের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ঘুমালে উঠে দেখে সে পুকুরের সামনে। কেউ গোসল করতে গেলে পানির মধ্য দিয়ে এক বুড়ো করে মহিলা বেরিয়ে আসছে। কেউ গোসল করতে গেলে দেখতে পায় পুকুরের ভিতর থেকে বৃত্ত করে এক বুড়ো মহিলা বেরিয়ে আসছে। এ নিয়ে গ্রামের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাকিব এক রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ উঠে দেখে পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। ভয়ানক এক বুড়ি তাকে টানছে। চিৎকার দিতেই তার মা দৌড়ে আসে এবং দেখতে পেল সাকিবের এক চিৎকার শুনে তার মা দৌড়ে এসে দেখে ঘরের এক অংশ পুকুরের পানিতে রয়েছে এবং সাকিবকে প্রায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। সাকিবের মা ঘরে ঢুকতে না ঢুকতেই সাকিবকে নিয়ে উধাও হলো। সাকিবের মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সাকিবের লাশ সেই পুকুরের পাড়ে পাওয়া গেল। গ্রামে একের পর এক মৃত্যুর মিছিল লেগেই গেল। প্রতিদিন কেউ না কেউ মারা যেতে লাগলো। মানুষ ভয়ে আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। এদিকে গ্রামের মানুষের মধ্যে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। কি করে একটা সোনার গ্রাম একটা মৃত্যুপুরী হয়ে গেল। হঠাৎ একদিন গ্রামে এক লোকের উদয় হলো। সে পুকুরের সামনে গিয়ে কাঁদছে। কিছু গ্রামবাসী তাকে দেখে এই পুকুরের সামনে থেকে সরে যেতে বলল। সে লোকটি বলল, আমার কোনো ক্ষতি সে করবে না, কারণ সে আমার মা। মানে? গ্রামবাসী অবাক হয়ে মন্ডল সাহেবকে ডাক দিলেন। বলল, কে তুমি? আর এ তোমার কি হয়? কিভাবে? ঘটনাটি খুলে বলো তো বাবা। সেই ছেলে বলল, মন্ডল সাহেব, আপনি ভুলে গেছেন সেই 15 বছর আগের কথা। কি করে গ্রামবাসী সেই দিনের কথা ভুলে গেলেন? এত তাড়াতাড়ি তো ভোলার কথা নয় মন্ডল সাহেব। মন্ডল, কে তুমি? মন্ডল সাহেব বলল, কে তুমি? সেই ছেলে বলল,
আমি সেই যার মাকে আপনি 15 বছর আগে আত্মহত্যা করতে বাধ্য করেছিলেন। কেন? আমরা কি ক্ষতি করেছিলাম আপনার? আপনি শুধু মাত্র আমাদের জমি দখল করার জন্য আমার নিষ্পাপ মাকে চোরের অপবাদ দিয়ে জুতোর মালা পরিয়ে পুরো গ্রামে ঘুরিয়েছিলেন। আমার মা সেই অপমান সহ্য করতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়, আর আমি হই এতিম। আমার মা কাউকে ছাড়বে না, কাউকে না। ছেলেটি আরো বলল, আমার মা সেই অপমানের প্রতিশোধ নিতে ফিরে এসেছে। সেই গ্রামের সবাইকে মেরে ফেলবে। আপনারা সবাই আমাদের আমার আমাদের মা ছেলেকে এইভাবে আলাদা করে দিলেন। আপনারা কেউ ভালো থাকবেন না, কেউ না। মন্ডল সাহেব বলল, বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। তোমাদের জমি আমি তোমাকে ফিরিয়ে দেব। পুরো গ্রামবাসী সেই ছেলেকে অনুরোধ করতে লাগলো। সে ছেলে বলল, আমার কিছুই করার নেই। সে তার প্রতিশোধ নেওয়া ছাড়া শান্ত হবে না। এ বলে সে সে জায়গা ত্যাগ করে। এভাবে চলে গেল 5 দিন। প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। এখন গ্রামের কেউ সন্ধ্যার পরে বাইরে যায় না এবং কেউ একলা ঘরে ঘুমায় না, সবাই একসাথে ঘুমায়। কিন্তু এই গ্রামের মৃত্যুর মিছিল কিছুতেই কমছে না। আজ রাতে মন্ডলেরও লাশ পাওয়া গেছে সেই পুকুরে। গ্রামের প্রায় অর্ধেক মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। এখন গ্রাম প্রায় মানব শূন্য। একদিন সেই গ্রামের ছেলে রিয়াজ সেই ছেলের কাছে যায়। সেই ছেলের নাম ছিল মনির, যার মা ফিরে এসেছে। মনির হচ্ছে রিয়াজের ছোটকালের বন্ধু। রিয়াজ বলল, বন্ধু মনির, তোর সাথে যা হয়েছে তা খুব অন্যায় হয়েছে, যা মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু মনির, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দে। আমিও আমার মাকে খুব ভালোবাসি, দয়া করে আমাদের এতিম করিস না। মনির তখন বলল, ঠিক আছে, আমিও চাই না আমার মতো কেউ মা ছাড়া হোক, কারণ মা ছাড়া কি কষ্ট এই দুনিয়ায় আমি বুঝি। আমি তোদেরকে সাহায্য করব। আজ রাত 10টা বাজলে পুরো গ্রামবাসী সবাইকে সে পুকুরের সামনে উপস্থিত হতে বলবি তুই। রিয়াজ বলল, ঠিক আছে বন্ধু। রাত 10টা বাজে। সকল গ্রামবাসী সেই পুকুরের সামনে উপস্থিত। সে ছেলে মনিরও সেই পুকুরের সামনে এসে বলতে থাকে, মনির বলল, মা, ও মা, দেখা দাও না, দেখো তোমার ছেলে এসেছে তোমার সাথে দেখা করতে। হঠাৎ প্রচন্ড বেগে বাতাস উঠতে লাগলো। পুকুরের পানিতে বড় বড় ঢেউ উঠেছে। তারপর পুকুরের মাঝখান থেকে এক ভয়ানক সাদা বুড়ো বের হয়ে এলো। বুড়ো করে মহিলা বের হয়ে মনিরের কাছে এলো। মনির তার মাকে দেখে দৌড় গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা, তোমাকে ছাড়া আমার খুব একলা একলা লাগে। রাতে আর কেউ আমাকে আদর করে ঘুম পাড়ায় না মা। ও মা, জানো, এখন না খেয়ে থাকলেও কেউ তোমার মতো করে জোর করে খাইয়ে দেয় না মা। তুমি ছাড়া মা আমার এই দুনিয়ায় সবকিছু তুচ্ছ মনে হচ্ছে। বড্ড বেশি ভালোবাসি যে তোমাকে মা। মনিরের মা বলল, খোকা, এই দুনিয়ায় তুই ছাড়া আমার কেউ নেই। তোকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়, কিন্তু নিয়তি হয়তো তোর আর আমার এই থেকে একসাথে থাকা লেখা নেই। এই সমাজে কিছু মানুষ রূপে জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, যারা গরিবের সুখ দেখতে পারে না। এই গ্রামের মানুষও হচ্ছে সেরকম মানুষ। আমিও তাদেরকে বুঝতে চাই, তাদেরকে বোঝাতে চাই প্রিয়জনকে হারানোর কি কষ্ট। মনির তখন বলল, মা, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে মা, ওদের মাফ করে দাও তুমি। আমি চাই না আমার মতো কেউ মা ছাড়া এতিম হয়ে যাক। আমি চাই না কেউ আমার মতো মা হারিয়ে প্রতি রাতে চোখের পানি ফেলুক। আমি চাই না কোনো মা তার সন্তানকে হারিয়ে তোমার মতো কষ্টে থাকুক। মা, আমি তোমার সন্তান হয়ে বলছি, ওদের মাফ করে দাও। তারপরে মনিরের মা পুরো গ্রামবাসীদের মাফ করে দেয় এবং চোখের পলকে সেই পুকুর আবার সমতল ভূমিতে পরিণত হয়ে যায় এবং গ্রামবাসী তাদের ভুল বোঝে, তাদের জমি ফিরিয়ে দেয় এবং থাকার জন্য ঘর করে দেয় এবং সকল গ্রামবাসী নিয়মিত মনিরের খোঁজ খবর নিতে থাকেন। মনিরের দুঃখ কষ্টে এখন মনিরের পাশে থাকেন। মনিরের দুঃখ কষ্টে এখন এলাকার সবাই মনিরের পাশে থাকেন। মনিরও এখন গ্রামবাসীকে নিজের পরিবার বলে মনে করে। এই ছিল মেহেদী ভাই ঘটনা। আশা করি ঘটনাটি আপনার এবং লিসেনার্স বন্ধুদের ভালো লাগবে। ঘটনাটি আমি গ্রামের বাইরে থেকে সংগ্রহ করেছি, আমাদের গ্রামের পরের গ্রাম থেকে। তাই ঘটনাটির যেহেতু অনেক আগের ঘটনা, তাই আমি সত্যতা যাচাই করতে পারিনি।
তো মেহেদী ভাই, আশা করি ঘটনাটি আপনার এবং লিসেনার বন্ধুদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন মেহেদী ভাই। আল্লাহ হাফেজ। তো প্রিয় লিসেনার্স, এটাই ছিল মূলত ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা আমাদেরকে এভাবে ঘটনা পাঠাতে চান, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা ইমেইল আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী ঘটনা। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।